আপনি কি জানেন শুধু সঠিক ব্যাংক বেছে না নেওয়ার কারণে আপনার ফিক্সড ডিপোজিটের ওপর হাজার হাজার টাকার সুদ কম হতে পারে। ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা, আপনারা কি প্রায় ভাবেন যে কষ্টের জমানো টাকাটা কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে সব থেকে বেশি লাভ হবে? এখন তো বিনিয়োগের হাজারো অপশন আমাদের চারপাশে আছে, যেমন মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজার, সোনা, রিয়েল এস্টেট, আরো কত কি। কিন্তু এত কিছুর পরেও কয়েক দশক ধরে আমরা সাধারণ বাঙালি মধ্যবিত্তের কাছে সবচেয়ে ভরসার নাম নিরাপদ বিনিয়োগের একটাই নাম, ফিক্সড ডিপোজিট বা এফডি। কারণটা খুব সোজা, এখানে রিটার্ন নিশ্চিত, বাজারে হাজারো ওঠানামার কোনো প্রভাব এখানে পড়ে না। আপনার টাকা একেবারে সুরক্ষিত থাকে আর নির্দিষ্ট সময় পর সুদ সমেত ফেরত আসে। কিন্তু আসল প্রশ্নটা হলো, টাকাটা রাখবেন কোথায়? স্টেট ব্যাংক, এইচডিএফসি বা আইসিআইসিআই এর মতো বড় জাতীয় ব্যাংকে, নাকি পশ্চিমবঙ্গের ঘরের কাছে বন্ধন ব্যাংক বা কোনো গ্রামীণ ব্যাংকে? পোস্ট অফিসের টাইম ডিপোজিটই বা কেমন? আবার আজকাল ইউনিটি বা সূর্যোদয়ের মতো স্মল ফাইন্যান্স ব্যাংকগুলোর নামও খুব শোনা যাচ্ছে, যারা নাকি খুব বেশি সুদ দিচ্ছে। তো এতগুলো বিকল্পের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা সত্যিই কঠিন। তো আপনার এই কনফিউশন দূর করতে আজকের এই ভিডিওটা। এখানে আমরা ভারতের প্রথম সারির ব্যাংকগুলোর সাথে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যাংক, পোস্ট অফিস এবং স্মল ফাইন্যান্স ব্যাংকগুলোর ফিক্সড ডিপোজিট সুদের হারের একটা তুলনামূলক আলোচনা করব। আমাদের একটাই লক্ষ্য, আপনি যেন আপনার কষ্টের টাকায় সর্বোচ্চ রিটার্ন পেতে পারেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনার জন্য কিছু দারুণ কাজের টিপসও থাকছে। তো ফিক্সড ডিপোজিট কি এবং কেন এত জনপ্রিয়? তো চলুন আলোচনার গভীরে যাওয়ার আগে একদম গোড়া থেকে শুরু করি। এই ফিক্সড ডিপোজিট বা এফডি জিনিসটা আসলে কি? খুব সহজ কথায়, আপনি যখন এককালীন কিছু টাকা একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখেন, সেটাই ফিক্সড ডিপোজিট। ওই নির্দিষ্ট মেয়াদের জন্য ব্যাংক আপনাকে আগে থেকে ঠিক করা একটা সুদ দেবে। যেমন মেয়াদ ফুরালে আপনি আপনার আসল টাকার সাথে তার উপর সুদ যেটা জমছে সবটা যাতে একসঙ্গে ফেরত পান। তো এখন প্রশ্ন হলো, এত নতুন নতুন বিনিয়োগের অপশন থাকা সত্ত্বেও এফডি কেন আজও এত জনপ্রিয়? বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষ যারা বেশি ঝুঁকি নিতে চায় না, তাদের কাছে এই এর কদরই আলাদা। এর পিছনে কয়েকটি শক্ত কারণ আছে। প্রথমত এবং প্রধান কারণ হলো নিরাপত্তা। এফডির সবচেয়ে বড় আকর্ষণ এবং সুরক্ষা। শেয়ার বাজারের মতো এখানে আপনার টাকা, আসল টাকা কমে যাওয়ার কোনো ভয় থাকছে না। ভারতের রিজার্ভ ব্যাংকের অধীনে থাকা এই ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা ডিআইসিজিসি সমস্ত লাইসেন্সপ্রাপ্ত ব্যাংকের আমানতের উপর 5 লক্ষ টাকা পর্যন্ত বীমা দেয়। যদি কোনো কারণে আপনার ব্যাংক দেউলিয়া হয়ে যায়, তাহলে আপনি আপনার আসল ও সুদ মিলিয়ে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেনই। তো এই সুরক্ষা সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট সবার জন্য প্রযোজ্য। তো এই কারণে বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তির বা যারা কোনো ঝুঁকি নিতে চান না, তাদের প্রথম পছন্দ হলো এফডি। এছাড়া দ্বিতীয় কারণ নিশ্চিত রিটার্ন। আপনি যখন এফডি করেন তখন সুদের হার শুরুতেই পাকা হয়ে যায়। বাজার যতই উথাল পাথাল করুক না কেন, আপনার সুদ সুদের টাকা আপনি কনফার্ম পাবেন, এরকম একটা বিষয়। আপনি ঠিক হারে যে আপনি এফডি করেছেন, যে হারে, সেই হারেই আপনি ম্যাচুরিটির সময় সেই পরিমাণই টাকাই পাবেন। মেয়াদের সুবিধা, ফিক্সড ডিপোজিট আপনি নিজের সুবিধার মতো মেয়াদ বেছে নিতে পারেন। মাত্র 7 দিন থেকে শুরু করে 10 বছর বা তারও বেশি সময়ের জন্য এফডি করা যায়। আপনার ছোটখাটো লক্ষ্য, যেমন পরের বছর ঘুরতে যাওয়া, বা বড় লক্ষ্য যেমন সন্তানের উচ্চশিক্ষা বা অবসরের জন্য সঞ্চয়, সবকিছুর জন্য এফডি একটা দারুণ কাজে। চতুর্থত, এই এফডিতে সুদ নেওয়ার বিভিন্ন উপায় আছে। এফডিতে আপনি সুদ কিভাবে নেবেন এই অপশনও বাছতে পারেন। একটা হচ্ছে কিউমুলেটিভ, এই অপশনে আপনার সুদ আসলের সাথে যোগ হতে থাকে এবং পরের বার থেকে ওই বর্ধিত টাকার উপর আবার আপনি সুদ পান। একেই চক্রবৃদ্ধি সুদের জাদু বলা হয়। যারা লম্বা সময়ের জন্য টাকা জমাতে চান, তারা তাদের জন্য এই এই সিস্টেমটা। এছাড়া আছে নন কিউমুলেটিভ। এই অপশনে ব্যাংক আপনাকে মাসে, 3 মাসে বা বছরে বছরে আপনার জমানো সুদ সরাসরি সেভিংস অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। যারা প্রতি মাসে একটা বাঁধা আয় চান, বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা, তাদের জন্য এই বিষয়টি খুব 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 কার্যকরী। তো পঞ্চম সুবিধাটা হলো ঋণের সুবিধা। হঠাৎ টাকা দরকার পড়লে আপনাকে একটা এফডি ভাঙতে হবে, এমন কোনো কথা নেই। আপনি বেশিরভাগ ব্যাংকেই আপনার জমার প্রায় 90% পর্যন্ত
আপনি লোন পেতে পারেন এই এফডি দেখিয়ে। তো এই লোনের সুদের হার আপনার এফডি সুদের হারের থেকে মাত্র 1 থেকে 2% হয়তো বেশি হবে, যা পার্সোনাল লোনের থেকে অনেক সস্তা। তো এইসব কারণ মিলিয়ে ফিক্সড ডিপোজিট আজও আপনার মানে আপামর বাঙালির বা আপনার কাছে একটা ভরসার জায়গা। এই যে সুদের হার কিভাবে ঠিক হয় এই এফডির, আমরা সবসময় খুঁজি কোন ব্যাংক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে, কিন্তু কখনো ভেবে দেখেছেন এই সুদের হার কিভাবে ঠিক হয় বা কেন বিভিন্ন ব্যাংকের সুদের হার আলাদা হয়? এটা বুঝতে পারলে আপনি বিনিয়োগের জন্য সঠিক সময় আর সঠিক স্কিম বেছে নিতে পারেন। ব্যাংকের সুদের হার মূলত কয়েকটি বড় বিষয়ের উপর নির্ভর করে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর রেপো রেট, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরবিআই এর ভূমিকা, কারণ আরবিআই সময়ে সময়ে রেপো রেট চেঞ্জ করতে থাকে। সহজ কথায় রেপো রেট হলো সেই সুদের হার যে হারে অন্য ব্যাংকগুলো আরবিআই এর কাছ থেকে টাকা ধার নেয়। যখন আরবিআই রেপো রেট বাড়ায় তখন ব্যাংকগুলোর ধার নেওয়ার খরচও বাড়ে, ফলে তারা গ্রাহকের দেওয়া লোনের ওপর সুদ বাড়ায় এবং টাকা তোলার জন্য ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার বাড়িয়ে দেয়। আবার রেপো রেট কমলে ঠিক তার উল্টোটা হয়। তাই আরবিআই এর নীতির দিকে নজর রাখলে আপনি সুদের হারের ট্রেন্ডটাও বুঝতে পারবেন। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বা দেশের মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের দাম বাড়ার হারও এবং এফডি সুদকেও প্রভাবিত করতে পারে। অর্থাৎ মুদ্রাস্ফীতি বাড়লে আপনার টাকার দাম কমে, তখন ব্যাংকগুলো গ্রাহকদের ধরে রাখার জন্য সুদের হার বাড়াতে বাধ্য হয়। এছাড়া দেশের আর্থিক বৃদ্ধি এবং বাজারে টাকার যোগান কেমন আছে তার উপরও সুদ নির্ভর করে। তো এই তো গেল বড় কারণগুলো। এবার দেখা যাক আপনার নিজের সিদ্ধান্তের উপর সুদের হার কিভাবে নির্ভর করে। মেয়াদ বা আহ, সময়, মানে সাধারণত লম্বা সময়ের ফিক্সড ডিপোজিটের সুদের হার বেশি হয়, তবে এটা সবসময় সত্যি নয়। অনেক সময় ব্যাংকগুলো 444 দিন বা 1001 দিনের মতো স্পেশাল এফডি স্কিমও আনে, যেখানে কম বা মাঝারি মেয়াদেরও খুব ভালো সুদ পাওয়া যায়। আপনি কত টাকা রাখছেন তার উপর সুদের হার নির্ভর করতে পারে। 2 কোটি টাকার কম আমানতকে রিটেল বা এফডি বলা হয়, রিটেল এফডি বলা হয় 2 কোটি টাকার নিচে। আর কিন্তু 2 কোটি টাকার অঙ্কের যদি বেশি হয় তাকে বলে বাল্ক ডিপোজিট, সেক্ষেত্রে ব্যাংক প্রায় একটু বেশি সুদ দেয়। বিনিয়োগকারীদের বয়স মোটামুটি সাধারণত 18 থেকে 60 বছরের মধ্যে হতে হয়। আর সুদের হার প্রযোজ্য যেটা 60 বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে প্রায় সব ব্যাংকই সাধারণ হারের থেকে 0.50%, 0.50% বেশি দেয়, 0.75% পর্যন্ত চলে যেতে পারে। তো ব্যাংকের ধরন এখানে সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক বা স্মল ফাইন্যান্স ব্যাংক, যে কোনো ধরনের প্রতিষ্ঠান তার উপর সুদের উপর নির্ভর করে। সাধারণত স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো নতুন গ্রাহক টানার জন্য বড় ব্যাংকগুলোর চেয়ে বেশি সুদ দেয়। সুতরাং পরের বার যখন এফডি করতে যাবেন শুধু সর্বোচ্চ হার না দেখে এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি নিজের প্রয়োজন অনুযায়ী সেরা সিদ্ধান্ত নিতে পারবেন। তো ভারতের প্রধান জাতীয় ব্যাংকগুলোতে সুদের হার জুলাই 2025-এর ভিত্তিতে আমি যদি বলি, তো আমাদের তুলনার যে প্রথমে দেখে নিয়ে হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে বড় এবং জনপ্রিয় কয়েকটি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের হার। আমরা কথা বলবো প্রথমেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই, এছাড়া আছে এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক। তো এই তিনটে ব্যাংক আমাদের হচ্ছে ভারতের মোটামুটি টপ ব্যাংকের মধ্যে তিনটে ব্যাংক। তো একটা কথা মাথায় রাখবেন, এই সুদের হার প্রতিনিয়ত বদলায়। এখানে আমরা শুধু একটা ধারণা দেওয়ার জন্য কিছু উদাহরণ ব্যবহার করছি। বিনিয়োগ করার ঠিক আগে অবশ্যই ব্যাংকের ওয়েবসাইট থেকে লেটেস্ট রেটটা দেখে নেবেন। ভয়েস রেকর্ড হচ্ছে, আচ্ছা, কারণ এখানে একটা ভয়েস রেকর্ডের সমস্যা হয়। তো যাই হোক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংক হওয়ায় সুরক্ষার দিক থেকে এর উপর মানুষের আস্থা সবচেয়ে বেশি। সাধারণ নাগরিকদের জন্য এসবিআই সাধারণত 3.50% থেকে 7% পর্যন্ত সুদ দিয়ে থাকে। প্রবীণ নাগরিকদের জন্য বা সিনিয়র সিটিজেনরা প্রায় 4% থেকে 7.50% সুদ পান। 5 থেকে 10 বছর মেয়াদের জন্য উই কেয়ার ডিপোজিট স্কিমে তারা অতিরিক্ত সুদ পান। বিশেষ স্কিম এসবিআই প্রায় অমৃত কলস এর মতো বিভিন্ন বিশেষ মেয়াদের, যেমন সেটা 444 দিনের স্কিম, মানে সেখানে সাধারণ হারের চেয়ে বেশি সুদ পাওয়া যায়। তবে এই স্কিমগুলিতে সীমিত সময়ের জন্য থাকে, তাই খোঁজ নিয়ে দেখতে হবে এখন সেই স্কিম চালু আছে কিনা। এছাড়া আছে এইচডিএফসি ব্যাংকের, যদি আমি ধরতে চাই, ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাংক এইচডিএফসি, তার পরিষেবা এবং ভালো সুদের হারের জন্য সে পরিচিত। সাধারণ নাগরিকদের জন্য
এইচডিএফসি ব্যাংকের সুদের হার 3% থেকে 7.25%, বর্তমানে আমি জুলাইয়ের আপডেট বলছি। এবং সিনিয়র সিটিজেন যারা আছে এদের প্রায় 3.50 থেকে 7.75% পর্যন্ত সুদ পেতে পারে। দেখা যায় এইচডিএফসি প্রায় 18 মাস থেকে 21 মাসের মতো মাঝারি মেয়াদে খুব ভালো সুদের হার দেয়। এছাড়া সব থেকে আরো একটা ইম্পর্টেন্ট ব্যাংক, সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। ভারতের আরো একটি প্রথম সারি বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে হলো এই আইসিআইসিআই ব্যাংক। সাধারণ নাগরিকদের জন্য এখানে আইসিআইসিআই ব্যাংকের সুদের হার 3% থেকে 7.20%, যেটা আর সিনিয়র সিটিজেনদের যেটা রয়েছে এখানে প্রায় 3.50% থেকে 7.75% পর্যন্ত সুদ পেতে পারে। তাদের জন্য গোল্ডেন ইয়ার্স এফডি নামক বিশেষ স্কিমে অতিরিক্ত সুদের ব্যবস্থাও আছে, সেটা হচ্ছে গোল্ডেন ইয়ার্স, আইসিআইসিআই ব্যাংকের একটা স্পেশাল এফডির স্কিম। তো এই তিনটি বড় ব্যাংকের তথ্য দেখলে বোঝা যায় সাধারণভাবে বেসরকারি ব্যাংকগুলো মানে এইচডিএফসি, আইসিআইসিআই এবং সরকারি ব্যাংক এসবিআই এর থেকে কিছু মেয়াদে সামান্য বেশি সুদ দিচ্ছে। তবে সুরক্ষাকে যদি আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন তাহলে এসবিআই সেরা বিকল্প। আর যদি একটু বেশি রিটার্নের সাথে ভালো পরিষেবা চান তাহলে এইচডিএফসি বা আইসিআইসিআই এর কথা আপনি ভাবতে পারেন। এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের স্থানীয় ব্যাংক ও পোস্ট অফিস, এদের রেটটা আমাদের জানা দরকার, এদের সম্পর্কে আমাদের জানা দরকার। জাতীয় স্তরের ব্যাংকগুলো কথা তো হলো, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য স্থানীয় ব্যাংক বা পোস্ট অফিসের বিকল্পগুলো কেমন, তো চলুন এবার সেইগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আসি আমাদের বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক জন্ম এবং সদর দপ্তর দুটোই কলকাতাতে, তাই এর সাথে বাঙালির একটা অন্যরকম যোগ আছে। এখানে বন্ধন ব্যাংকের যদি সুদের হার প্রায়শই বড় ব্যাংকগুলোর থেকে বেশি সুদ দেয়। অতীতে দেখা গেছে তারা কিছু বিশেষ মেয়াদের এফডি তে সাধারণ গ্রাহকদের জন্য 7.85% এবং সিনিয়র সিটিজেনদের জন্য 8.35% পর্যন্ত সুদ দিয়েছে। তবে এই অফারগুলো বদলাতে থাকে, তাই বিনিয়োগের আগে আজকের রেট কত সেটা অবশ্যই জেনে নিতে হবে। যারা সুরক্ষার সাথে ভালো রিটার্ন চান এবং পশ্চিমবঙ্গের স্থানীয় ব্যাংকে ভরসা রাখেন তাদের জন্য বন্ধন ব্যাংক একটা চমৎকার বিকল্প। এছাড়া পশ্চিমবঙ্গের যে গ্রামীণ ব্যাংক যেগুলো রয়েছে বা পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় এই ব্যাংকের নেটওয়ার্ক গুলো খুব শক্তিশালী। এখানে এই ব্যাংকে বর্তমানে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার 4% থেকে 7%, সিনিয়র সিটিজেনদের জন্য 4.5% থেকে 7.5%। যারা গ্রামীণ এলাকায় থাকেন এবং বাড়ির কাছে শাখার পরিষেবা চান তাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য প্রকল্প, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। তো এছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গের যেটা রাজ্য সমবায় ব্যাংক, দা ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। তো সমবায় ব্যাংকগুলোর সুদের হার সাধারণত বেশ আকর্ষণীয় হয়, তবে বিনিয়োগ করার আগে দেখে নেওয়া ভালো যে ব্যাংকটি আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত এবং ডিআইসিজিসি বীমার আওতায় আছে কিনা। পোস্ট অফিস বা টাইম ডিপোজিটটা মানে পোস্ট অফিসের যে ডিপোজিট যেগুলো হয়, তো ব্যাংকের বাইরে সবচেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য বিকল্প হলো পোস্ট অফিস, কারণ এর স্কিমগুলোর ওপর সরাসরি ভাতা বা সরকারের গ্যারান্টি তো অবশ্যই থাকে এবং এই পোস্ট অফিসে আপনি 1, 2, 3 এবং 5 বছরের জন্য আপনি টাকা রাখতে পারেন। এখানে এপ্রিল-জুনের 2025-এর যদি আমি হিসাব বলি, এখানকার রেট হচ্ছে 1 বছরের জন্য ফিক্সড ডিপোজিটের আপনি সুদ পাবেন 6.9%, 2 বছরের জন্য 7%, 3 বছরের জন্য 7.1%, সরি 5 বছরের জন্য 7.5%। তো এই রেটগুলো প্রতি 3 মাস অন্তর অন্তর বদলাতে পারে। পোস্ট অফিসে প্রবীণ নাগরিকদের জন্য কোনো অতিরিক্ত সুদ নেই, সবার জন্য একই হার। তবে 5 বছরের টাইম ডিপোজিটে আয়কর আইনের 80C ধারায় 18C ধারায় করের ছাড়ের সুবিধা কিন্তু পাওয়া যায়, মানে ট্যাক্স ফ্রি। ঠিক আছে, তো বেশি রিটার্নের জন্য বন্ধন ব্যাংক বিশেষ অফারগুলো আপনি দেখতে পারেন, কারণ এখানে সত্যি খুব বেশি রিটার্ন দেয়, এতগুলো আমি যেগুলো বললাম তার মধ্যে। এবং পোস্ট অফিস টাইম সবচেয়ে বেশি নিরাপদ, পোস্ট অফিসেও আপনি নিরাপদে পেয়ে যাবেন 5 বছরের জন্য 7.5% সুদ হারে আপনি একটি সুবিধা নিতে পারেন। এছাড়া গ্রামের মানুষের সুবিধার জন্য পশ্চিমবঙ্গের যে গ্রামীণ ব্যাংক আছে সেখানে আপনি ভালো বিকল্প হিসেবে পেয়ে যেতে পারেন। সুতরাং আপনার প্রয়োজন অনুযায়ী এই স্থানীয় বিকল্পগুলোই অবশ্যই ভেবে দেখতে পারেন। এছাড়া এইবার স্মল ফাইন্যান্সের যে ব্যাংকগুলো আছে মানে উচ্চ সুদের হাতছানি, বিগত কয়েক বছরে এফডির জগতে স্মল ফাইন্যান্স ব্যাংক বা এসএফবি গুলো বেশ হইচই ফেলেছে।
ইউনিটি, সূর্যোদয়, উজ্জীবনের মতো নামগুলো হয়তো শুনে থাকবেন। এদের বিজ্ঞাপনে প্রায় 8.5% থেকে 9% বা এমনকি 9.5% পর্যন্ত সুদের কথা বলা হয়। কানে আসলেই অবাক লাগে, তাই না? স্বভাবতই প্রশ্ন জাগে, এই ব্যাংকগুলো কি সুরক্ষিত? আর এরা বেশি সুদ দেয় কিভাবে? স্মল ফাইন্যান্স ব্যাংক কি এবং কেন এরা বেশি সুদ দেয় সেটাকে আমাদেরকে জানতে হবে। স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো হলো আরবিআই এর লাইসেন্স প্রাপ্ত এক বিশেষ ধরনের ব্যাংক। এদের মূল লক্ষ্য হলো ছোট ব্যবসায়ী, কৃষক, অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া। এরা বেশি সুদ দেয় মূলত দুখানা কারণে। প্রথমত হচ্ছে নতুন গ্রাহক টানা। এরা বাজারে নতুন নতুন গ্রাহক টানার জন্য তারা উচ্চ সুদের হারকে একটা কৌশল হিসেবে ব্যবহার করে। এবং ব্যবসার ধরন, এরা মূলত ছোট ব্যবসা বা মাইক্রো ফাইন্যান্সে লোন দেয় যেখানে সুদের হার বেশি চড়া থাকে। তাই এরা আমানতকারীদেরও বেশি সুদ দিতে পারে। সুরক্ষিত কি এটা আমরা, মানে এখানে কি আমরা কি এফডি করতে পারি? তো এটাই সবচেয়ে জরুরি প্রশ্ন, যে এখানে আমরা এফডি করতে পারি কিনা। উত্তর হলো হ্যাঁ। স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো আরবিআই এর নিয়ম মেনেই চলে এবং এরা ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা ডিআইসিজিসি আওতার মধ্যেই পড়ে। এর মানে এখানে আপনার জমা টাকার উপর 5 লক্ষ টাকা পর্যন্ত বীমা রয়েছে, ঠিক যেমন একটা বড় ব্যাংকের ক্ষেত্রে থাকে। তাই 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা এখানে ততটাই সুরক্ষিত। কিন্তু স্মল ফাইন্যান্সের ব্যাংকের উদাহরণ, তো ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক। অতীতে এই ব্যাংক 1001 দিনের মতো বিশেষ মেয়াদে প্রবীণ নাগরিকদের জন্য 9.50% এবং সাধারণ নাগরিকদের জন্য 9% পর্যন্ত অবিশ্বাস্য সুদ অফার দিয়েছে। সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক, এই ব্যাংকটি উচ্চ সুদের হারের জন্য পরিচিত। অনেক সময় 2 বছর বা তার বেশি মেয়াদে 9%-এর বেশি সুদ দিয়েছে। কখন স্মল ফাইন্যান্স ব্যাংকে বিনিয়োগ করবে? যদি আপনি আপনার রিটার্নকে সর্বাধিক করতে চান এবং ডিআইসিজিসির মতো সুরক্ষায় মাথায় রেখে বিনিয়োগ করতে রাজি থাকেন, তাহলে আপনার সঞ্চয়ের একটি অংশ হলো স্মল ফাইন্যান্স ব্যাংক, যেখানে আপনি টাকা রাখতে পারেন। তবে পুরো টাকা একটি ব্যাংকে না রেখে 5 লক্ষ টাকার সীমা মাথায় রেখে বিভিন্ন ব্যাংকে ভাগ করে রাখাটাই বুদ্ধিমানের কাজ। এইবার আমরা তুলনামূলকভাবে বিশ্লেষণ এবং আপনার জন্য সেরা কোনটি সেটা আমি এখন একটু বলি। এত সব অপশন তো দেখলেন, এখন প্রশ্ন হলো আপনার জন্য সেরা কোনটা। এত সব তো অপশন দেখলেন, এখন প্রশ্ন হলো আপনার জন্য সেরা কোনটা। এর কোনো সোজাসাপটা উত্তর নেই, কারণ সেরা বিনিয়োগের সংজ্ঞা এক একজনের জন্য এক এক রকম। এটা নির্ভর করে আপনার বয়স, আর্থিক লক্ষ্য আর ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর। তো চলুন কয়েকটা প্রোফাইল দেখে নিই কার জন্য কোনটা ভালো হতে পারে। যাদের কাছে সুরক্ষাই সব, মানে যার সেফটি ফার্স্ট ইনভেস্টর, এরা হলেন সেই সব মানুষ, বিশেষ করে প্রবীণ নাগরিক, যাদের কাছে রিটার্নের থেকে টাকার সুরক্ষা সবচেয়ে বেশি। তাদের জন্য পোস্ট অফিস টাইম ডিপোজিট অর্থাৎ পিওটিডি সুরক্ষার দিক থেকে এর কোনো তুলনা নেই, কারণ এখানে সরকার মানে সরাসরি ভারত সরকারের গ্যারান্টি রয়েছে। এছাড়া রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, দেশের বৃহত্তম সরকারি ব্যাংক। এর উপর মানুষের অগাধ বিশ্বাস। সুদের হার হয়তো সর্বোচ্চ নয়, কিন্তু মনের শান্তি সবার আগে। যারা সর্বোচ্চ রিটার্ন চান তাদের জন্য কয়েকটা ব্যাংক। এবার এরা সচেতন বিনিয়োগকারী যারা সুরক্ষিত বিনিয়োগের জন্য সর্বোচ্চ রিটার্ন পেতে চান এবং হিসাব করে সামান্য ঝুঁকি নিতেও রাজি আছেন, তাদের জন্য কয়েকটা ব্যাংক, যেগুলো হচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাংক, মানে এসএফবি এর যেগুলো রয়েছে, প্রায় সেই 8.5% থেকে 9.5% পর্যন্ত সুদ অফার করে এবং 5 লক্ষ টাকার সুরক্ষা মাথায় রেখে বিনিয়োগ করলে এই রিটার্ন বাড়ানোর সেরা উপায়। এছাড়া রয়েছে বন্ধন ব্যাংক, এদেরও বিশেষ অফারগুলো জাতীয় ব্যাংকগুলোকে সহজেই পেছনে ফেলে দেয়, তবে লেটেস্ট অফার জেনে নিতে হবে। এছাড়া আমাদের যেটা প্রবীণ নাগরিক যারা রয়েছে, তাদের লক্ষ্য হলো অবসরের পর একটা নিয়মিত আয় তৈরি করা এবং জমানো টাকাকে সুরক্ষিত রাখা। তাদের জন্য বিকল্প হলো প্রায়শই ব্যাংকে প্রবীণ নাগরিকদের জন্য 0.50% অতিরিক্ত সুদ দেয়া হয়। তাই দেখতে হবে কোথায় সেরা অফার মিলছে। এখানেও বন্ধন ব্যাংকে গিয়ে বা বন্ধন ব্যাংক বা স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো এখানে প্রায় প্রবীণ নাগরিকদের জন্য খুব আকর্ষণীয় সুদ দেয়। অতীতে বন্ধন ব্যাংকে 8.35% থেকে বা ইউনিটি ব্যাংকের 9.50% অফার প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত লাভজনকভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া এসবিআই উই কেয়ার ডিপোজিট লম্বা মেয়াদের জন্য এসবিআই এর এই স্কিমটি প্রবীণ নাগরিকদের জন্য একটি ভালো বিকল্প। যারা কর বাঁচাতে চান, মানে ট্যাক্স ফ্রি 5 বছরের ট্যাক্স সেভার এফডি, প্রায় সব ব্যাংক এবং পোস্ট অফিসে এই সুবিধা মেলে। এখানে টাকা 5 বছরের জন্য
লক ইন থাকে। তো আপনাকে দেখতে হবে কোন প্রতিষ্ঠানে এই 5 বছরের এফডি সর্বোচ্চ সুদ দিচ্ছে। বর্তমানে পোস্ট অফিসে 5 বছরের টাইম ডিপোজিট 7.5% করে সুদ পাওয়া যাচ্ছে, যা অনেক ব্যাংকের চেয়ে বেশি এবং অত্যন্ত সুরক্ষিত। তো যারা স্থানীয় সুবিধা চান, যাদের একদম স্থানীয় লোকালে চান, এইসব এফডি বড় বড় ব্যাংকে না যেতে চান, মানে সেই সমস্ত ব্যক্তিদের জন্য হলো এখানেও বন্ধন ব্যাংক এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের সর্বত্র এর উপস্থিতি একে একটি সহজ পছন্দ করে তোলে এবং পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাংক বা রাজ্য সমবায় ব্যাংক বা গ্রামীণ বা মফস্বল এলাকার মানুষের জন্য এই ব্যাংকগুলো খুবই সুবিধাজনক। আশা করি এই বিশ্লেষণটি আপনাকে নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। অর্থাৎ কোন কোন মানুষদের জন্য কি কি ব্যাংক, সেটা আমি ডিটেলিং বলে দিলাম। তো এইবার আমাদের অন্তিম পর্বে আসতে হবে ভিডিওর। তাহলে পুরো আলোচনায় সারমর্ম যেটা দাঁড়ালো, ফিক্সড ডিপোজিটের জন্য কোনো একটি সেরা ব্যাংক নেই। সেরা ব্যাংক আপনার জন্য কোনটা তা নির্ভর করবে আপনার ব্যক্তিগত এবং প্রয়োজনের উপর। যাওয়ার আগে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের জন্য কয়েকটি জরুরি টিপস মাথায় রাখুন। তো এইগুলো আপনাকে ভবিষ্যতে লোকসান থেকে বাঁচিয়ে আপনার লাভ সুরক্ষিত করতে সাহায্য করবে। তো সুদের হার প্রথমে আপনাকে যাচাই করতে হবে। ব্যাংকের সুদের হার কিন্তু স্থির নয়, তাই প্রতিনিয়ত বদলায়। তাই যেদিন টাকা রাখবেন সেদিন সকালে অবশ্যই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানকার লেটেস্ট সুদের হারটা দেখে নেবেন। পুরনো তথ্য বা অন্যের কথায় বিশ্বাস করে যাবেন না, বা আমার কথা তো বিশ্বাস করে যাবেন না। ফার্স্টে আপনি ওয়েবসাইটে গিয়ে সুদের রেটটা জেনে নেবেন। আপনার বিনিয়োগের যেটা ভাগ করে নিতে হবে, আপনার সব টাকা একটা এফডিতে রাখবেন না। ধরুন আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, পুরোটা 5 বছরের জন্য না রেখে 1 লক্ষ টাকা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের জন্য ভাগ করে নিতে পারেন। মানে 1 লক্ষ টাকায় 1 লক্ষ 1 লক্ষ করে 5টা বছরের জন্য ভাগ করে নিতে পারেন। এতে সুবিধা হলো প্রতি বছর আপনার এক একটি করে এফডি ম্যাচিওর হবে, যা আপনার টাকায় যোগান দেবে। আর ভবিষ্যতে সুদের হার বাড়লে আপনি সেই টাকা নতুন বেশি হারে সুদে আবার বিনিয়োগ করতে পারবেন। তো নমিনেশন অবশ্যই করুন, এটা খুব জরুরি একটা কাজ। আপনার এফডি অ্যাকাউন্ট অবশ্যই একজনের নমিনি বা উত্তরাধিকার নাম দিয়ে রাখুন। এর ফলে আপনার অবর্তমানে আপনার প্রিয়জনেরা সহজেই টাকাটা পেয়ে যাবেন। না হলে তাদের অনেকেই আইনি ঝামেলায় মানে পোহাতে হতে হয়। আর টিডিএস সম্পর্কে জানুন। যদি 1 বছরে কোনো একটি ব্যাংক সব শাখা মিলিয়ে আপনার এফডি সুদ 40,000 টাকায়, প্রবীণ নাগরিকদের জন্য সেটা 50,000 টাকা হয়, মানে বেশি হয়, তাহলে ব্যাংক 10% হারে টিডিএস বা কর কেটে নেয়। তো যদি আপনার মোট আয় করযোগ্য সীমার নিচে থাকে, তাহলে আপনি বছরের শুরুতে ফর্ম 15G, যেটা সাধারণ নাগরিকরা ফিল আপ করবেন, এবং 15H, যেটা প্রবীণ নাগরিকরা ফিল আপ করবেন, তা টিডিএস কাটানো, যেটা টিডিএস কাটে ব্যাংক থেকে, সেটা এড়িয়ে যেতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি ফিক্সড ডিপোজিট দিয়ে আপনার সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং একটি সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তো এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি নিচে কোন ব্যাংকে বিনিয়োগ করে ভালো ফল পেয়েছেন তা আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আপনার অভিজ্ঞতা এবং অন্যদেরও সাহায্য করতে পারে। তো যাই হোক, এখন একটা কমেন্ট নিয়ে নেব। তো আগের দিনের ভিডিওতে মনে হয় একজন দিদিভাই বা একজন সাবস্ক্রাইবার বন্ধু সে কমেন্ট করেছে। তো সেই কমেন্টের আমি উত্তরটা দিয়ে নিই। ইনি কমেন্ট করেছিলেন, তো সেই কমেন্টে হলো, আমি আপনাদের পড়ে শোনাই একবার। আমি একজন বিধবা, আমার 2 মেয়ে আছে। আমি একটা ঘর ভাড়া করে থাকি, আর আমার 2 মেয়েই ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়াশোনা করে। আমার মাসিক আয় 35,000 টাকা। দাদা দয়া করে মাসিক খরচ পরিচালনা করা এবং টাকা জমানোর উপায় নিয়ে একটা কিছু বিস্তারিত বলতে বা ভিডিও বানান, বা আমাকে একটু জানান। প্রথমেই আপনাকে আমি আমার তরফ থেকে কুর্নিশ জানাই যে আপনি যা করেছেন তাকে অসম্ভব বলাটাও কম। আপনি শুধু মেয়েরকে পড়াচ্ছেন না, আপনি একা হাতে তাদের ভবিষ্যৎ তৈরি করছেন। তো আপনার অনুরোধে আজ আমি দেখবো এই পরিস্থিতিতে মাসিক খরচ সামনে কিভাবে কিছুটা সঞ্চয় করা সম্ভব। তো আপনার যুদ্ধ জয়ের পরিকল্পনা একটা নিতে হবে। স্বামীর মৃত্যুর পর আপনি যে ভেঙে না পড়ে মেয়েদের ভবিষ্যতের জন্য যে লড়াইটা চালিয়ে যাচ্ছেন, সেটাই সবচেয়ে বড় কথা। আর এই কঠিন লড়াইয়ে আমি আপনার পাশে আছি। চলুন আপনার মাসিক খরচের একটা বিকল্প পরিকল্পনা দেখা যাক, যা আপনাকে খরচের উপর আর কঠোর নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং এটা না রাখলে ব্যালেন্স করা খুব মুশকিল হয়ে যাবে। তা আপনার যদি মাসিক আয় 35,000 টাকা হয়, এই টাকার একটা নিখুঁত বাজেট তৈরি করা অত্যন্ত কঠিন, কিন্তু অসম্ভবও নয়। তো চলুন একবার দেখি সেই বাজেটটা সবকিছু কিভাবে অন্তর্ভুক্ত করা যায়। তো আমি কথার কথা ধরলাম বাড়ি ভাড়া আপনার 8,000 টাকা, যেটা নির্দিষ্ট খরচ। মেয়ের স্কুলের বেতনও আমি ধরলাম এবং যাতায়াত খরচ ধরলাম 15,000 টাকা।
তো সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খরচ হলো বাজার এবং সংসারের খরচ, যেটা ৮,০০০ টাকা। তো এই খাতে আপনাকে সবচেয়ে বেশি সংযম করতে হবে। অন্যান্য আছে বিল, যেমন বিদ্যুৎ, গ্যাস, সেখানে আমি ২,০০০ টাকা ধরলাম। তার জরুরি অবস্থার জন্য ১,০০০ টাকা। তো বাধ্যতামূলক সঞ্চয় যেটা আপনাকে করতেই হবে, অল্প হলেও জরুরি, সেটা হচ্ছে ১,০০০ টাকা। তো এই পরিকল্পনা অনুযায়ী আপনার মোট খরচ দাঁড়াচ্ছে হচ্ছে ৩৫,০০০ টাকা। এর মানে হলো আপনার আয় এবং ব্যয় সমান হয়ে যাচ্ছে। তো এই বাজেটে কোনো ঘাটতি নেই। কিন্তু এটি আপনাকে প্রতি মাসে খরচের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে বাধ্য করবে। ঘাবড়াবেন না। তো চলুন এবার এমন কিছু কৌশল নিয়ে কথা বলি যা আপনার এই লড়াইকে আরো একটু সহজ করে তুলতে পারে এবং এই বাজেটের মধ্যে থেকে কিছুটা স্বস্তি খুঁজে পেতে সাহায্য করবে। তো যেটা হচ্ছে, আপনাকে এই লড়াইকে আরো একটু সহজ করতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে আপনি কয়েকটি কৌশল কাজে লাগাতে পারেন। তো সেই কৌশলটি প্রথমত আপনি আ যেটা করবেন সেটা হচ্ছে, মেয়েদের স্কুলে আপনার আর্থিক অবস্থার কথা জানিয়ে সরাসরি প্রধান শিক্ষক বা তার কাছে একটা আবেদন করবেন, শিক্ষক বা শিক্ষিকার কাছে। অনেক ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ মানবিকতার খাতিরে এই ধরনের আবেদন সাড়া দেয় এবং বেতনে কিছুটা ছাড় মঞ্জুর করে। দ্বিতীয়ত, ব্র্যান্ডেড জিনিস বা শপিং মলগুলো এড়িয়ে চলতে হবে। এর বদলে আপনার ভরসা হোক পাড়ার মুদির দোকান এবং স্থানীয় বাজার, যা আপনার মাসের খরচ অনেকটা কমিয়ে আনবে। এবং মেয়েদের মুখের দিকে তাকিয়ে নিজের জন্য খরচ আপাতত শূন্যে নামিয়ে আনতে হবে। আর মাস শেষের রেকর্ডিং হচ্ছে তো? মাস শেষে সম্ভাব্য ঘাটতি পূরণের জন্য আপনি সন্ধ্যায় দুটো বাচ্চাকে পড়াশোনার কথা ভাবতে পারেন। এতে আপনার বাড়তি যে রোজগারের একটা পথ সেটা খুলে যাবে। শুধু তাই নয়, রাজ্য সরকারের বিধবা ভাতা প্রকল্পের জন্য আবেদন করলে সেখান থেকে আপনি প্রতি মাসে ১,০০০ টাকা করেও পেতে পারেন। কিন্তু এই টাকাটা আপনার লড়াইয়ের বাড়তি শক্তি যোগাবে। আর মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে এখন থেকে ভারত সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনাতে প্রতি মাসে খুব সামান্য পরিমাণ টাকা জমানো শুরু করুন। আজ এই পরিমাণটা অল্প মনে হলেও আগামী দিনে আ এটাই আপনার মেয়েদের উচ্চশিক্ষার এবং সবচেয়ে বড় ভরসা হয়ে উঠবে। তো শেষ কথা আমি এটাই বলতে চাই, আপনার এই জীবন যুদ্ধ আমাদের শেখায় যে ইচ্ছাশক্তি এবং সঠিক পরিকল্পনা থাকলে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মোকাবিলা করা যায়। তো আপনি ইতিমধ্যেই যা তা প্রমাণ করে দিয়েছেন। আমি জানি এই পথটা কঠিন, কিন্তু দিন শেষে মেয়েদের হাসি মুখটাও আপনার সব কষ্টের সবচেয়ে বড় পুরস্কার। তো আপনার মতো আরো অনেক মা আছেন যারা লড়ছেন। আমি আপনাদের সবার কাছেই জানতে চাই, আপনারা আপনাদের সংসার কিভাবে চালান? খরচ বাঁচানোর জন্য আপনাদের বিশেষ কোনো কৌশল আছে কিনা কমেন্টে আমাদের জানান। আপনার একটা ছোট্ট টিপস হয়তো এই মায়ের বা অন্য কোনো মায়ের লড়াইকে আরো একটু সহজ করে দিতে পারে। তো সবাই খুব ভালো থাকবেন। এখনকার মতো টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।